ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। ক্লাস 9-এর লাইফ সায়েন্সের ফার্স্ট ভিডিওটা আমি আজকে রেকর্ড করছি, যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকে জীবন ও তার বৈচিত্র্য। এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকবে। এই চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট সেমিটিভেও থাকবে, থার্ড সেমিটিভেও থাকবে। এটা তোমাদের লেকচার 1 হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে কেন্দ্র করে। আর এই লেকচারটা শুধুমাত্র বেঙ্গলি ভার্সনদের জন্যই। আমরা একটুখানি তাড়াতাড়ি পড়বো, কারণ এই যে চ্যাপ্টার, এটা ভীষণ বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে খুব ডিপলি পড়ার মতো কিছু নেই, যেহেতু আমাদের বেসিকটা প্রয়োজন তাই পড়বো। এরপরে চ্যাপ্টারটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেটিভ, তো ওই চ্যাপ্টারটার জন্য আমরা বেশি টাইম রাখবো। তো আমরা সিলেবাসটা একবার চট করে দেখে নিই। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এই চ্যাপ্টারটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে নিই। মৌলিক বৈশিষ্ট্য বা বেসিক প্রপার্টিজ, এই পোর্শনটা থেকে কোয়েশ্চেন আসে না, কিন্তু আমরা পড়বো। ট্যাক্সোনমি ইম্পর্টেন্ট, এইটা 5 কিংডম ক্লাসিফিকেশন অর জীবনের 5টি রাজ্য, প্ল্যান্টি অ্যানিমেলিয়া। তোমাদের দুটো চ্যাপ্টার থাকবে, তোমাদের এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, ভিএসিকিউ থাকবে, লং অ্যান্সার কোয়েশ্চেন থাকবে। এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো ফুল সিলেবাস। কখন কোন পরীক্ষাটা হয় সেইটা পুরোটাই দেওয়া রয়েছে। এরপর আমাদের যেটা মেন টপিকে আমরা ফিরে আসছি। সো এবার আমরা পড়বো বেসিক প্রপার্টিজ অফ লাইফ। বাট কিন্তু জীবনের মূল বৈশিষ্ট্য পড়ার আগে আমরা কি দেখব? লাইফ কি? লাইফ হচ্ছে একটি আধুনিক জটিল সংগঠন, যেখানে অনেক রাসায়নিক বিক্রিয়া হয়, যেগুলি কিসে রূপান্তর হয়? আমরা যদি খুব খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো গ্রোথ। আমাদের গ্রোথ হয়, আমাদের হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু গ্রোথ হয়। আর কি হয়? ডেভেলপমেন্ট হয়, রিপ্রোডাকশন হয়। এটা হরমোনালের জন্য নয়, বাট কেমিক্যাল রিয়াকশনগুলো তো আমাদের বডির মধ্যে হয়। এটা তো একটা ইউনিক কমপ্লেক্স অর্গানাইজেশনের জন্যই হবে। তো এইগুলোর থেকে আমাদের লাইফের সৃষ্টি হয়েছে। লাইফটা যে কী করে সৃষ্টি হলো এটা কিন্তু আমরা পড়বো। সেখানেই আমরা বুঝতে পারবো যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ যে লাইফ থেকে আমরা এই বেসিক প্রপার্টিজ অফ লাইফগুলোকে পেলাম। যদি লাইফই না হয় তাহলে আমরা এগুলো পাবো কী করে? ঠিক আছে, তো এবার আমরা পড়া শুরু করবো। এটা তোমাদের 7টার বই থেকে নেওয়া। তোমরা এই বইটাই ফলো করতে পারো, এই বইটাই ভালো। প্রান্তিকের বইটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ছায়াটাও করতে পারো। এখানে আমি বই ধরে কেন পড়াচ্ছি? বিকজ বইটাই এখানে না সব থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ইংলিশ ভার্সনদের জন্য ইংলিশ ভিডিও আসবে, তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো যদি ইংলিশ ভার্সনকেও দেখে থাকো। পৃথিবীর সকল সজীব বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা, স্থায়িত্ব, বংশবিস্তার প্রত্যেকের সঙ্গে জীব জগৎ অতপ্রতভাবে জড়িত। মানে এই সব কটা যে আমাদের যে এনভায়রনমেন্টাল যে আমাদের জিনিসপত্রগুলো কন্টিনিউয়াস ঘটছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের লিভিং ওয়ার্ল্ড খুব কানেক্টেড। ক্লাস 11-এ যদি তোমরা কেউ বায়োলজি নাও, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকবে কিন্তু জীবজগৎ বা লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ডে কিন্তু তোমাদের আবার এই সেম টপিকটাই পড়তে হবে, তাই এখনই ভালো করে পড়লে তখন আর অসুবিধা হবে না। ঠিক আছে, জীবদেহ বিভিন্ন জৈব অজৈব, ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক। অর্গ্যানিক মানে কার্বন, হাইড্রোজেন, অজৈব মানে বাকি যে এলিমেন্টসগুলো। এটি ভৌত রাসায়নিক সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম, বা যেখানে কোনো একটা জিনিস স্টপ হয়। নতুন বৈশিষ্ট্য বা নতুন ক্যারেক্টারাইজ একটাই আমরা দেখতে পাই, যাকে বলি জীবন। এই যে এত বৈশিষ্ট্য, এত ক্যারেক্টারিস্টিক্স, এত নতুন জিনিস, এগুলোর ঐক্যবদ্ধ বা ইউনিফাই হয়ে আমরা যে জিনিসটাকে পেয়েছি সেটাই হলো লাইফ। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। এক্ষুনি আমরা এখানে কি পড়লাম? এই যে বললাম না, গ্রোথ, ডেভেলপমেন্ট, রেসপন্সিভনেস, এইগুলো সবকটাই হলো এই জিনিসগুলো, যেটা আমি এক্ষুনি বাংলায় পড়লাম। আচ্ছা, প্রজননে সক্ষম। প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে, মানে নিজের ডটার সেলকে বা নিজের অপত্য মানেই হচ্ছে নিজের নেক্সট জেনারেশনকে প্রডিউস করে, নিয়ে নিজের বংশটাকে বিস্তার করে। মানে আমি যদি একটা খুব ইজি এক্সাম্পল নিই, এটা ধরো একটা সেল, এই সেল থেকে আরও দুটো সেল হবে, এই সেলরা নিজেদের জন্য আরও দুটো করে সেল করবে, এরমভাবেই এগোবে বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, তারপর জীবের বংশ বিস্তারকে প্রজনন বলে আমরা বলতে পারি। মেটাবলিজম, মেটাবলিজমটা আবার দু প্রকার। কী হয়? অপচিতি বিপাক আর উপচিতি বিপাক। জীবকোষে অনবরত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তখনও পড়লাম। এদের যে সমষ্টিগত ফলকে বলে বিপাক, মানে ক্যাটাবলিজম, অ্যানাবলিজম। যখন শুষ্ক ওজন বাড়ে দেহের, তখন সেটা উপচিতি, যেরকম সালোক সংশ্লেষ, পুষ্টি, যখন আমরা আর কি এটা নিচ্ছি এই জিনিসগুলো। আর যখন শুষ্ক ওজন কমে যায়, এই জিনিসটাকে আমাদের এখানে মেন দেখতে হবে।
এইটা মেন, বাড়া আর কমা। তুমি খুব ভালোভাবে দেখো, ক্যাটা আমরা যদি ক্যাটা মানে কাট মানে কম, তার মানে এটাকে আমরা বলতে পারি অপোজিটি। অ্যানাটা ভাইস ভার্সা হবে, ঠিক আছে? এটা যেরকম কি রেচন, শোষণ, এগুলো আমরা বের করে দিচ্ছি শরীর থেকে, এক্সক্রিট করছি। তাপ শক্তি মুক্ত হয়, এগুলো এত পড়ার প্রয়োজন নেই, এগুলো তোমরা এখন বুঝবে না, কারণ এগুলো সবই হায়ার ক্লাসের জিনিস। আচ্ছা, উদ্দীপনায় সাড়া দেওয়া, জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়, জীবের উত্তেজনা সাড়া দেওয়াকে ধর উত্তেজিতা বলে বা ইরিটেবিলিটি বলে। এই যে ধরো তোমাকে আমি চিমটি কাটলাম বা একটা গাছকে গিয়ে আমি গায়ে হাত দিলাম, এইখানে আমরা এক্সাম্পল হিসেবে যেটাকে নেব সেটা হচ্ছে আমাদের লজ্জাবতী গাছ। পাতায় যদি পাতাগুলো এরম থাকে, যেই হাত দেবে পাতাগুলো এরম হয়ে যায়, ঠিক আছে? এইটাকেই আমরা বলছি ইরিটেবিলিটি, কারণ এই ধর্মটার উপরই জিনিসটা বেসড, ঠিক আছে? এরপরে প্রোটোপ্লাজমীয় সংগঠন, এককোষী বহুকোষী সমস্ত জীবদেহেই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজম প্রাণের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। তো এটা আমরা আবার এক্ষুনি পড়বো যখন আমরা এই কোয়া সার্ভেট এই বিষয়গুলো পড়বো। প্রোটোপ্লাজমীয় এমন একটা জিনিস যেটা হচ্ছে বেসিক, মানে আমার সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, আমরা সবাই পড়েছি। মানে এইটা দিয়েই এটা মূল ভিত্তি, এটা ছাড়া আর কিছু তৈরি হবে না। যেরকম আমাদের শরীরের মূল ভিত্তি কোষ, কোষের উপর তো কিছু তৈরি হবে, সেরকমই একটা প্রাণের মূল হচ্ছে এই প্রোটোপ্লাজম ছাড়া কিচ্ছু হবে না। এই দিয়েই কোষের সমন্বয়টা হবে, কোষের সমন্বয় করার জন্যই প্রোটোপ্লাজমটা প্রয়োজন। প্রোটোপ্লাজম ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বৃদ্ধি, খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্মীকরণ, অ্যাসিমিলেশন বা সেটাকে স্টোর করা বা সেটার যে মেন কাজটা সেটাকে হাসিল করা। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায় মানে অ্যানাবলিজম হয়, সংশ্লিত হয়ে জীবদেহের আকার আয়তন শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। গ্রোথ, আমাদের যে শরীরে গ্রোথ হয় সেই গ্রোথটা হয় এভাবে যে আমরা যে খাবারটা খাই, ফুড থেকে কী পাই? পুষ্টি। এই পুষ্টিটাকে আমরা কী করি? আত্মীকরণ, সেখান থেকে মানে এটাকে আমরা এর কাজে লাগাই বা এর যে মেন ফাংশন সেটাকে আমরা ইউজ করি। সেখান থেকে আমরা কী পাই? আকার আয়তন, ওজন বৃদ্ধি হয়। দিয়ে আমরা এই যে একটা সেল, এটা যদি আমি একটা সেল ধরি, এই সেলটার আবার এইরকম একটা সেল হওয়ার জন্য যে মানে জিনিসটা দরকার, যে এনভায়রনমেন্টটা দরকার, তার জন্যই কিন্তু গ্রোথ। সেই গ্রোথটাই ওকে দেবে ওর ফুড বা ওর ইনটেক। চলন গমন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা তোমরা যখন 11-এ উঠবে একটা বড় চ্যাপ্টারই থাকবে এই চলন গমনের উপর। চলন কি? চলন হচ্ছে মুভমেন্ট। এই যে ধরো তুমি একটা জায়গায় বসে পড়ছো, এই লেকচারটা দেখছো, ভিডিও বই থেকে পড়ছো, খাতায় লিখছো, আমি যেটা বলছি হাইলাইট করছো, তোমার হাত পা নড়ছে, এটা হলো মুভমেন্ট। কিন্তু তোমার কি বডিতে কোনো চেঞ্জ হচ্ছে? মানে কি তুমি কি বিছনায় বা টেবিলের এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছ? না, তুমি একটা জায়গায় বসে আছো, তোমার স্মরণ শূন্য। আমি যখন ফিজিক্সে পড়াবো ডিসপ্লেসমেন্ট, ফোর্সেস অ্যান্ড মোশন বা বল গতিতে, তখন তোমরা দেখতে পাবে যে ডিসপ্লেসমেন্ট হলো এমন একটা জায়গা যেটা শর্টেস্ট ডিস্টেন্স, বা স্মরণ সব থেকে যেটা কম, মানে আমাদের যেটা একটা ডিস্টেন্সের যে একটা, মানে কীভাবে বোঝাবো তোমাদেরকে, না পড়ালে তো বোঝানো যায়। মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি এরমভাবে গেলাম, এটা হলো আমাদের দূরত্ব। এভাবে যেটা চলে গেলাম এটা হলো ডিসপ্লেসমেন্ট বা স্মরণ। এই যে স্মরণ, এই স্মরণটাই হলো এখানের মেন জিনিসটা। এই স্মরণ যখন আমার হবে তখনই আমার লোকোমোশন হবে বা গমন হবে। কিন্তু যখন আমি এখান থেকে আমার স্মরণই শূন্য, তখন হবে মুভমেন্ট বা চলো। ঠিক আছে, খুব ইজি। এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, স্বেচ্ছায় সাময়িকভাবে স্থান পরিবর্তন করে, ঠিক আছে, ভেরি ইজি। জীবনচক্র আমরা জানি, জীবনে আমাদের প্রথমে আমরা জন্ম নিই, জন্মের পরে আমাদের সব এক একটা কাল আসে, বার্ধক্য আসে, অবশেষে মৃত্যু হয়, জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, এই ঘটনাগুলোকে নিয়ে জীবনচক্র। এটা আমরা ক্লাস 10-এ আমাদের একটা ডিফারেন্ট ফেজেস বা জীবনের বিভিন্ন দশা পড়বো, তখন আমরা পড়বো ইনফ্যান্সি, অ্যাডাল্ট, টিনেজ, অ্যাডলেসেন্ট, সব বয়স সন্ধি সব পড়বো। আচ্ছা, এই যে জিনিসটা লিভিং নন লিভিং, এটার মধ্যে কিচ্ছু পড়ানোর নেই, এটা তোমাদের পুরো ধরে মুখস্থ লার্ন, একেবারে লার্ন ছাড়া এগুলো কিছু করা যায় না। এগুলো বুঝে মুখস্থ করতে হবে। জীবনে জীবচক্র আছে, লাইফ এখন জীবচক্র আছে, জ্বরের বংশবিস্তার করে না, চরণগমন দেখায় না, বিপাক্রিয়া করে না, বৃদ্ধি হয় না, উত্তেজনা সাড়া দেয় না। আচ্ছা, এই যে জিনিসগুলো ওপর আমরা আরও ডিপ যে পড়াশোনা এগুলো করবো কোথায় বলো তো? ক্লাস 11-এ এই যে জিনিসগুলি যে থাকে নাও কিন্তু থাকে, এগুলো জানার জন্য কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যাতে তুমি 11-এ উঠে বায়োলজিটাকে নিয়ে আরও ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা,
এই যে জীবের উৎপত্তি, এই পোর্শনটার মধ্যে এমন কিছু টার্মস আছে, যে টার্মসগুলো বা যে পরিভাষাগুলো আমরা জানি না, এই পরিভাষাগুলোর জন্য আমাদের ক্লাস 10 পড়তে হবে, ক্লাস 10-এর হেরিডিটি চ্যাপ্টার। ক্লাস 10-এর হেরিডিটি চ্যাপ্টারের মধ্যে এমন কিছু ওয়ার্ডস আছে বা এমন কিছু পরিভাষা আছে যেগুলো ছাড়া এই জিনিসটাকে না আমরা পড়তে পারি না। কিন্তু তোমাদের তো এটা বাদ দিয়ে যাওয়া যায় না, সিলেবাসে দিয়েছে মানে কিছু ভেবেই দিয়েছে, তো আমরা এটা পড়বো। কিন্তু পড়ার আগে এই যে এই মিউটেশন, ভেরিয়েশন, এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়োনি। এটা ক্লাস 10-এর বংশগতি এই চ্যাপ্টারে আছে, 10-এর এই চ্যাপ্টারটায় আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে আপাতত এই পোর্শনটা পড়িয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে ওটা পড়িয়ে দেবো ছোটো করে, যাতে তোমরা বুঝতে পারো। পুরো জিনিসটা পড়ানোর কোনো মানে হয় না। পুরো যে জিনিসটা অরিজিন অফ লাইফ, এই জিনিসটা একটা চ্যাপ্টার আছে, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, ওটা না পড়ে এটা পড়ার কোনো মানে হয় না। কিন্তু দিয়েছে যখন পড়বো, বায়োডাইভার্সিটি, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র বা পরিবেশ কিংবা বাসস্থলে মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলে। আচ্ছা, এটা তোমরা এখন 11 রূপে পড়বে, আলফা, বিটা, গামা, জীব বৈচিত্র্য। আমি বলি, আমি থাকি পাহাড়ে, তুমি থাকো এখানে, আর আরেকজন থাকে হচ্ছে এই সমুদ্র চলে যাচ্ছে এইখান দিয়ে। এটা খুব ভালো হয়েছে এই ডিজাইনটা, এখানে একটা আমরা একটা স্থল পেয়েছি, ল্যান্ড, পাহাড়, এটা হচ্ছে একটা সমুদ্রই বলি, সমুদ্রের এলাকাবর্তী, পার্শ্ববর্তী। তো এখানে আমার যে বৈচিত্র্যটা হবে, সেই বৈচিত্র্যটা কোনোদিনই এখানে হবে না। এখানে আমি চা পাতা গ্রো করতে পারবো না, এখানে আমি পাহাড়ে মাছ পাবো না, এখানে মাছ পাবো না, মাছটা আমি স্পেসিফিক্যালি এখানেই পাবো, এখানে আমি স্পেসিফিক্যালি চা পাতাটাই পাবো, এখানে আমি স্পেসিফিক্যালি কী পাবো, ফসল পাবো, চাল পাবো, আমাদের কাল্টিভেট করতে পারবো। তো এই যে তিনটে জায়গার যে তিনটে বিভিন্নতা আমি এখানে দেখতে পাচ্ছি, এই বিভিন্নতাটাকে আমরা কি বলবো, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। বৈচিত্র্য মানেই যেখানে আমরা বিভিন্নতা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটাও কিন্তু পড়ার মতো কিছু নয়, এটা তোমাদের কি মানে কী নিয়ে তোমরা ভবিষ্যতে পড়তে পারো, এই নিয়ে হতে পারে। আচ্ছা, জীববিদ্যা মানে কি, যে শাখায় আমরা জীবের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, প্রধান দুটো হলো বটানি, জুলজি, একটা উদ্ভিদ সম্পর্কে, একটা প্রাণী সম্পর্কে। স্পেসিফিক্যালি সবার জুলজিটা বেশি পছন্দ হয়, আমিও তাই। আরও কিছু সাবজেক্ট আছে, বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, টিস্যু, ফিজিওলজি, আচরণবিদ্যা, হিস্টোলজি, এটা এখানে হিস্টোলজি আছে, এভলিউশন আছে, এভলিউশনারি স্টাডি আছে, আচরণবিদ্যাটা আমার ইথোলজি আছে, ইথোলজি মনে পড়েছে, ইথোলজি, ঠিক আছে? আরও অনেক কিছু আছে, ইনফিউশনস অফ নলেজ অফ আদার ব্রাঞ্চেস, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োমেট্রিক্স, প্যালেন্টোলজি, অ্যানথ্রোপোলজি, এগুলো ইংলিশেই হয়। পদার্থ সমন্বয়, রসায়নের সংযোগে, পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, বায়োমেট্রি, বায়োনিক্স, ইলেকট্রনিক্স, প্রযুক্তিবিদ্যা, সাইবারনেটিক্স, এগুলো কিছু পড়া দরকার নেই, এখান থেকে কোয়েশ্চেন তোমাদের দেবে না। এই পোর্শনটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে এই কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন আসে, খাদ্য উৎপাদনে কাজে লাগে, উচ্চ ফলনশীল বীজ। আচ্ছা, এটা আমি এই করি, উচ্চ ফলনশীল বীজ, কিরম বীজ, এইগুলো এক্সাম্পল, কিরম, ধান, গম, ভুট্টা, এগুলো আমরা সব একটা কালিয়ে পড়বো। প্রজনন বিদ্যার সাহায্যে কৃত্রিম হরমোন আমরা পড়বো ক্লাস 10-এ। তোমরা এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা কতটা মানে না পড়লেও চলে, কারণ এই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিস আমরা পরের ক্লাসে গিয়ে পড়বো, এখনই এগুলো দিয়ে দিয়েছে। মৎস্য চাষ, উন্নত জাতের পশুপালন, মৌমাছি পালন, এই বিষয়গুলো তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে লিখো, আমি বুঝিয়ে দেবো। কারণ এই জিনিসগুলো সত্যি তাও কিছু বোঝানোর নেই, কিছু লেখাও নেই। প্রজননের সাথে মাছের চাষ উৎপাদন হয়, কী বোঝাবো এগুলো? চিকিৎসা বিজ্ঞান, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, এই ওষুধগুলো সৃষ্টি করা হয়। প্রাণীদের নানা রকম ওষুধ তৈরি হচ্ছে, পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ, হাইড্রোফোবিয়াম, অ্যান্টিভেনাম সিরাম, ল্যাক্সিস। আচ্ছা, মহাকাশ গবেষণায় জীববিজ্ঞানের জ্ঞান, এইটা ইম্পর্টেন্ট, ক্লোরেটরা রাখেন। এটা একটা অ্যালগে, স্পাইরুলিনাও রাখেন, ব্রায়োফাইটাও রাখেন, অন্যান্য ভূমিকা, সমুদ্রবিদ্যায়, তেল সন্ধানে, এগুলো জাস্ট পড়ে রাখবে। কোয়েশ্চেন ছোটো ছোটো দিতে পারে, এইগুলি দেবে, এই ইনফরমেটিভগুলি দেবে, আর কিছু দেবে না। এই যে দুর্রোগ ব্যাধি, হাইপাটাইটিস, ভ্যাকসিন, ক্লোরেল্লা, অক্সিজেন পরিত্যাগ, এইগুলি দেবে। এখানে দেবে হচ্ছে তোমার এইগুলো দেবে, আর কিছু দেওয়ার নেই। আচ্ছা, এবার পড়বো এই পোর্শনটা, বেশি কিছু নেই। আচ্ছা, আমাদের এই যে জড়বস্তু থেকে এই যে জীববস্তুর, এটা 3.7 বিলিয়ন বছর আগে এটা আমাদের কেমিক্যাল ওয়েতে হয়েছিল, সেটা প্রুফ করেছিলেন কারা? এই ওপারিন। পৃথিবীতে যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল, মানে প্রথমে কি ছিল, ছোটো ছোটো যৌগ ছিল এরকম, মানে কেমিক্যাল যৌগ তো সারা জীবনে ছিল, বিগ ব্যাং থিওরির পর থেকে এরকম ছোটো ছোটো যৌগ থেকে আমরা, মানে যদি ধরি এইচ ছিল,
এইচ থেকে আমরা H2 পেয়েছি, মানে আমাদের একটা সরল থেকে জটিল যৌগের রূপান্তর হয়েছে। তো কী করে হলো? মহাজাগতিক রশ্মি বিকিরণের ফলে, মানে ইউনিভার্সাল রে রেডিয়েশন। জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা, জীবন সৃষ্টির যৌগসমূহ, কোয়া সার্ভেট, জীবনের নানা অবস্থা, প্রোটোসেল, এইটুকু পোর্শনই অ্যাকচুয়ালি এখানে পড়ার, তোমাদের এইটুকুই বুঝতে পারবে। এরপর যা আছে এটা হচ্ছে বোঝানোর উপর। এটা বুঝলে না ক্লাস 10 আর পড়ারই দরকার নেই, কারণ এটা সেম, এই লেখাটাই আবার আছে। সম্ভবত 500 কোটি বছর পূর্বে আমাদের যে এটা হয়েছিল, তখন কী হয়েছিল? পৃথিবী ছিল গ্যাস ও বাষ্পপূর্ণ, ঠিক আছে? ভারী মৌলগুলি লোহা নিকেল কেন্দ্রের মাঝামাঝি, এরম সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন। সেই সময় তাপমাত্রা ছিল 5000 থেকে 6000। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না, তখন এগুলো মুক্ত হয়ে ফ্রিলি থাকতে পারতো না, এরা যৌগ করে থাকতো। সায়ানোজেন, মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড, গ্যাসীয় অবস্থায় এরা থাকতো। এদের কি ছিল? বিজারণধর্মী, মানে রিডাকটিভ ক্ষমতা ছিল এদের। মানে তোমরা এখন পড়োনি এগুলো, কী করে বোঝাবো বিজারণধর্মীটা আমি এখন? তোমরা ক্লাস 10 না উঠলে বিজারণধর্মী বুঝতে পারবে না। এগুলোই অসুবিধা আর কি। এই হট ডাইলুট স্যুপ, এইখানে না এত রিয়াকশান হতো, মানে একটা অ্যাটমসফিয়ার, একটা জলের মধ্যে, সমুদ্রের মধ্যে এত রিয়াকশান হচ্ছে না, যেরকম ফুটন্ত স্যুপ আমাদের থাকে, স্যুপের মধ্যে আমরা যেরকম দেখি ফুটছে, সেরকম এই সমুদ্রের মধ্যে এত রিয়াকশানস হচ্ছে, এটাকে হট ডাইলুট স্যুপ। এটাকে কে বলেছিলেন তোমরা লিখে রাখতে পারো? বিজ্ঞানী JBS হ্যালডেন। এই কোয়েশ্চেনটা আসতে পারে। আচ্ছা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এইসব থেকে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল। মানে এখান থেকে যেই এই এত যৌগ আমাদের ছিল, এই যে এখানে যে আমাদের যৌগগুলো পেয়েছিলাম, এই যৌগগুলো দিয়ে আমরা রিয়াকশন হয়েছিল ডিউ টু অ্যাটমসফিয়ার, সেই সময়ের অ্যাটমসফিয়ারের জন্য। সেখান থেকে আমরা এই যৌগগুলোকে পেয়েছিলাম, যেগুলো আমাদের বলা চলে বায়োমলিকিউলস বা জৈব অণু। এখান থেকে আমরা প্রোটোসেলের উৎপত্তি দেখবো এবার। আচ্ছা, প্রোটিন গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে জড়ো হয়ে কলোয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল। ওপারিন কোয়া সার্ভেট নাম দেন এই জিনিসটিকে। আচ্ছা, কলোয়েড কি? খুব যদি মানে ইজি ভাষায় বলি, ট্রু সলিউশন, মানে যদি চিনি আর জল মিশিয়ে দিই সেটাকে বলবো আমরা সমসত্ব দ্রবণ। সমসত্ব দ্রবণের পরে যে এমন একটা দ্রবণ হয় যেখানে নিচে এরকম দলা দলা পাকিয়ে থাকে, সেটা ফিল্টার পেপার দিয়ে সহজে পাস করতে পারে না, এইরকম একটা বুঝতে পারে কলয়েড বলি। এবার কলয়েড মানে কি? এটা মানে কীভাবে বোঝাবো? মানে স্লাইম তোমরা দেখেছো তো, স্লাইমের জাস্ট আগের স্টেজটাকে আমরা বলতে পারি কলয়েড। তো ওই রকম একটা জিনিসকে কোয়া সার্ভেট নাম দেওয়া হয়। কোয়া সার্ভেটের ডায়াগ্রাম করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড দিয়ে তৈরি, তারপর এই যে একটা দিস তৈরি, ডাবল মেমব্রেনাস কভারিং থাকে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লিভিং সেল। আমাদের এটা কিন্তু জানতে হবে যে ফার্স্ট লিভিং সেল হচ্ছে কোয়া সার্ভেট। এই কোয়েশ্চেনটা আসতে পারে। লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত কোষ, ডাবল মেমব্রেন দিস তৈরি। বিজ্ঞানী ফক্সের মধ্যে মাইক্রোস্পিয়ার হলো প্রথম কোষীয় জীব, ফার্স্ট সেলুলার, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? লিভিং সেল। আর এটা হচ্ছে কি? ফার্স্ট সেলুলার, কি বলবো, লাইফ, জীব। অর্ধভেদ্য পর্দা বা সেমিপারমিয়েবল মেমব্রেন একটি প্রোটিনের গঠন, ফক্সের মাইক্রোস্ফিয়ার। অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন উপচিতিমূলক বিক্রিয়া দেখাতে পারতো। মানে মাইক্রোস্ফিয়ার কী করতে পারতো? আমরা আরেকবার দেখে নিই। উপচিতি মানে কী ছিল? উপচিতি মানে ছিল হচ্ছে অ্যানাবলিজম, মানে শুষ্ক ওজন বাড়ে। কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়েছিল আদিকোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই পুরো জিনিসটাই আমরা গিয়ে ক্লাস 10-এ পড়বো, কারণ ক্লাস 10-এর মধ্যে এইটাই আছে। আবার পুরো এভলিউশন চ্যাপ্টার ধরে এটাই পড়বো। অভিব্যক্তি, অভিযোজন। প্রথম উৎপন্ন আদিকোষ ছিল নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ, মানে ব্লু গ্রিন অ্যালগে বলতে পারি, প্রোটিস্টা। প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্ট ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ, উদ্ভিদ প্রাণী ধারায় আস্তে আস্তে বিভক্ত। এই যে এই পজিশনটা থেকে, এই উৎপত্তি থেকে যে পুরো আজকের যেই ডিভিশনটা, পুরো যেই শ্রেণীবিন্যাসটা, আমরা এই শাখা প্রশাখাটাকে আমরা পড়বো এই চ্যাপ্টারটা জুড়ে। আমরা প্রথমে যদি আমরা সিলেবাসটা আবার চলে যাই, তাহলে দেখতে পাবো যে আমরা এখানে এই শাখা থেকে চলে যাবো ট্যাক্সোনমিতে আমরা এক একটা অভ্যন্তরে যেতে পারবো। কি একটা আমের যে পুরো একটা বংশ, সেই বংশটাকে আমরা দেখবো। 5টি রাজ্য দেখবো। 5টি রাজ্যের মধ্যে 2টি মেন রাজ্য, যেটা আমাদের উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য, দুটোকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, ছোটোর ওপর দিয়েই কিন্তু করব। এটাই আমাদের মেন চ্যাপ্টারের মোটিভ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে লেকচারটা। বুঝতে পারলে আমাকে বলো, না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। ডিপিপি এটার কিছু হয় না, খুবই বলতে গেলে
আজকে বেসিক জিনিস পড়িয়েছি, এরপরে ট্যাক্সোনমি থেকে ডিবিপি আমি দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা একটু ওয়েট করো, তোমাদের এপ্রিল মাসের আগে আমি সিলেবাস শেষ করার চেষ্টা করবো বিকজ আমারও এক্সাম আছে, আমারও সেমিস্টার আছে, আমাকেও পড়াশোনা করতে হয়, তোমাদেরকে পড়ার জন্য পড়তে হয়। তাই আশা করবো পাশে থাকবে। ইংলিশ ভার্সনের ভিডিওটা খুব শীঘ্রই আসবে। থ্যাংক ইউ।